হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের এই পেইড ব্যাচে ভর্তি হয়েছেন বা আমাদের সাথে এই পেইড কোর্সে যোগদান করেছেন, প্রথমেই আপনারা যারা আমাদের সাথে আছেন সকলকেই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। মূলত আপনারা জানেন আমরা আমাদের এই কোর্সটিতে অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটি পত্রই শেষ করব। তবে আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আজকে মূলত আমরা আমাদের পুরো কোর্স প্ল্যানটার সাথে আপনাদের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, ওকে। সো এখন আমি যে আপনাদের সাথে এই পুরো কোর্সটিতে পরিচিত হব বা হচ্ছে পুরো কোর্স প্ল্যানটি কীভাবে সাজিয়েছি, আমি ফার্স্টেই আপনাদেরকে পুরো কোর্স প্ল্যানটা একটু ব্যাখ্যা করতে চাই। মানে আমরা কিভাবে আগাবো, কিভাবে কি বাস্তবায়ন করব, একটু আমি আপনাদের সাথে ব্যাপারটা ক্লিয়ার করে নিতে চাই। আপনারা যারা যারা পরবর্তীতে, মানে এখন আমাদের সাথে 22 জনের মতো আছেন, যারা যারা পরবর্তীতে জয়েন করবেন তারাও যেন হচ্ছে ক্লাসটা দেখে পুরো কোর্স প্ল্যানটা বুঝে যেতে পারেন, সেই ব্যবস্থাটাই আমি হচ্ছে করার চেষ্টা করব। সো একটু আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করে বলি আমরা কিভাবে আগানোর চেষ্টা করছি, একটু দেখেন। প্রথমত আমরা মোটামুটি সবাই যখন এই কোর্সটাতে ভর্তি হয়েছি তখনই আমরা জানি আমাদের ক্লাসের সংখ্যা হচ্ছে 30টা। আমরা 30টার মতো ক্লাস করার হচ্ছে এইখানে সুযোগ পাবো, ঠিক আছে? এখন এই 30টা ক্লাসের মধ্যে কিভাবে আমি সব কিছু শেষ করার চেষ্টা করব। আমরা যে কাজটা করব, 30টা ক্লাসের মধ্যে আমরা হচ্ছে 26টা আমরা 26টা মূল ক্লাস করার চেষ্টা করব, ঠিক আছে? 26টা হচ্ছে মূল ক্লাস আমরা করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা 4টা ক্লাস করব। আমরা 4টা ক্লাস করব, যেই 4টা ক্লাস হচ্ছে আমাদের রিভিশন, যেই 4টা ক্লাস হচ্ছে আমাদের রিভিশন, ঠিক আছে? তাহলে ভাই বুঝতেই পারছেন একদম সহজ পরিকল্পনা। আমি 30টা ক্লাস নেওয়ার চেষ্টা করব, যেই 30টা ক্লাসের মধ্যে 26টা ক্লাস আমরা মূল যে কোর্সটা অর্থাৎ অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্রের উপরে নেওয়ার চেষ্টা করব। এরপর আমরা 4টা ক্লাসের মাধ্যমে আমাদের 2টা পত্রই রিভিশন দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। এখন এই যে 26টা ক্লাস, এই 26টা ক্লাসকেই আমরা হচ্ছে সুন্দরভাবে 2টা ভাগে ভাগ করার চেষ্টা করব। আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টা পত্রের মধ্যে সুন্দরভাবে ভাগ করার চেষ্টা করব। কিভাবে? একদম সহজ। এখানে প্রথম পত্রের জন্য আমরা হচ্ছে 16টা ক্লাস করব। আমরা আমাদের প্রথম পত্রের জন্য 16টা ক্লাস করব। এরপর আমরা আমাদের দ্বিতীয় পত্রের জন্য 10টা ক্লাস করব। আমাদের তৃতীয় পত্র এইটার জন্য হচ্ছে হয় 10টা ক্লাস করব। আপনারা যদি চান একটু কষ্ট করে লিখে নিতে পারেন, কেমন? কারণ হচ্ছে পরবর্তীতে এইটা পুরোটাই আমাদের রুটিন হিসাবে, পুরোটা কোন ক্লাসের পর কোন ক্লাস যাবে 2টা হিসাবে কিন্তু কাজ করবে, যার কারণে আপনি বুঝতে পারবেন কোন পরিকল্পনা অনুসারে আমরা আগাচ্ছি। তাহলে প্রথম পত্রের জন্য ক্লাস হচ্ছে 16টা, দ্বিতীয় পত্রের জন্য আমরা ক্লাস করব 10টা, সব মিলিয়ে আমাদের 26টা ক্লাস। এখন এই যে প্রথম পত্রের 16টা ক্লাস, এই 16টা ক্লাস কিভাবে নেবেন আসবেন একটু কথা বলি। প্রথমেই আমরা যে কাজটা করার চেষ্টা করব, আমরা ফার্স্টেই এই 16টা ক্লাসে প্রথম পত্রটা শেষ করার চেষ্টা করব। এখন এই যে প্রথম পত্রটা আছে, মোটামুটি আমার ধারণা আপনারা সবাই আপনাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা সম্পর্কে জানেন, ঠিক আছে? সিলেবাসটা কীরকম? প্রথমেই আমার যে প্রথম অধ্যায়টা আছে, আমার প্রথম অধ্যায়টা পরীক্ষায় আছে। এরপর আমার দ্বিতীয়, আমার তৃতীয়, আমাদের চতুর্থ, এই অধ্যায়গুলো আমাদের পরীক্ষায় আছে। এর পরবর্তীতে আমরা একটা লাফ দিব, লাফ দিয়ে হচ্ছে আমাদের নবম এবং হচ্ছে দশম। একটু খেয়াল করে দেখেন আমার যে রুটিনটা বা আমি যেটা লিখছি সেটার সাথে আপনাদের শর্ট সিলেবাস বা কোনো কিছুর ব্যতিক্রম হয় কিনা। ব্যতিক্রম হলে কিন্তু সাথে সাথে আপনারা আমাদের এখানটাতে জানাতে পারবেন, ঠিক আছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ঠিক আছে? সো আমাদের এই যে প্রথম পত্রের শর্ট সিলেবাসে এই 6টা চ্যাপ্টার রয়েছে। আমাদের এই 6টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারটা খুবই সহজ। এখানে আমরা জাস্ট 2টা ক্লাস করব, 2টা ক্লাসের মাধ্যমে প্রথম চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। এরপর বাকি যে
আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে, আমরা জানি দ্বিতীয় চ্যাপ্টারটা খুবই খুবই কঠিন একটা চ্যাপ্টার, খুবই বড় একটা চ্যাপ্টার, প্রায় 100 পৃষ্ঠার মতো এই চ্যাপ্টারটা। সো এই চ্যাপ্টারটা আমরা 3টা ক্লাসে, এবং অবশ্যই নর্মাল ক্লাসের চেয়ে এই ক্লাসের ডিউরেশনটা একটু বেশি হবে, আমরা 3টা ক্লাসে শেষ করার ট্রাই করব। এরপর বাকি যেগুলো আছে প্রত্যেকটাতেই আমরা 3টা করে ক্লাস নিয়ে নিয়ে এগিয়ে চলব। লাস্ট যেটা আছে অর্থাৎ দশম যেটা, আমরা জানি আমাদের মুদ্রা ও ব্যাংক এই চ্যাপ্টারটাতে আমরা জাস্ট 2টা ক্লাস করে আমরা শেষ করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু একটু গুণ করে দেখতে পারেন বা যোগ করে দেখতে পারেন। 3 4 12, 12 দিয়ে এখানে হচ্ছে 12, এখানে 3 4 12, 12 দিয়ে 14, 14 দিয়ে 16, আমার প্রথম পত্রের 16টা ক্লাস ডান। ঠিক আছে, এখন আমি কেন প্রথম দিন এসেই ওরিয়েন্টেশন ক্লাসে এসেই এটা বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি জানি আপনাদের অনেকেরই এখানে আছেন যার সমস্যা হচ্ছে সামগ্রিক আয় ব্যয়। তিনি ফার্স্ট ক্লাসে এসে আমাকে বলবেন বা একটু সামগ্রিক আয় ব্যয়টা বোঝান। কারোর সমস্যা আছে মুদ্রাস্ফীতিতে, কারোর সমস্যা আছে ফিশারের সমীকরণটাতে, কারোর সমস্যা হচ্ছে উৎপাদন ব্যয় ও আয়। সে আমাকে এসে ফার্স্ট ক্লাসে বলবে যে ভাই উৎপাদন ব্যয় ও আয়টা বোঝান। ভাই, আমরা এই পদ্ধতিতে যাব না, একদম সহজ কথাবার্তা আমি খুব সুন্দর করে লিখেছি। আমি একটা চ্যাপ্টার শেষ করে আগাবো। প্রথম চ্যাপ্টারটা 2টা ক্লাসে শেষ করব, তারপর একটা 3টা করে আগাবো। শেষ চ্যাপ্টারটা 2টা ক্লাসে, মোট 16টা ক্লাস নিয়ে আমরা শেষ করে ফেলবো। খুবই সহজ কথা। এরপর আসেন আমরা আমাদের দ্বিতীয় পত্র, আমাদের অর্থনীতির দ্বিতীয় পত্র যেটা আছে সেটাতে আগানোর চেষ্টা করি। জাস্ট 10টা ক্লাসে আমরা আমাদের শেষ করার চেষ্টা করব। স্যার, চিত্রগুলো বুঝবো কি করে? আচ্ছা, আমাদের এখানে একজন ভাই জানতে চেয়েছেন অথবা আপু জানতে চেয়েছেন যে চিত্রগুলো বুঝবেন কি করে। চিত্রগুলো আমি আঁকবো, আপনারাও আমার সাথে সাথে আঁকবেন, আর সেভাবেই চিত্রগুলো বুঝবেন। ঠিক আছে, ওকে, কোনো কিছু নেই, আপনার কোনো চিন্তা করার কিছু নাই। আপনি জাস্ট ফুল কোর্স প্ল্যানটা দেখেন। পুরো কোর্স প্ল্যানে আপনার যদি কোনো সমস্যা থাকে তারপর সেটি বলবেন, আমরা আজকেই পুরো ব্যাপারটা ঠিক করে নিব, তারপর ধীরে ধীরে শুধু এগিয়ে চলা। এরপর দ্বিতীয় পত্র, আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রে আমরা মোটামুটি জানি আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে। আমরা জানি আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, আমাদের তৃতীয় চ্যাপ্টার, আমাদের চতুর্থ চ্যাপ্টার, আমাদের একদম প্রথম চ্যাপ্টারটা বাদ দেওয়ার পরই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এরপর লাভ দিয়ে আবার আমরা পিছনে চলে যাব। পিছনে আমাদের সপ্তম, অষ্টম এবং হচ্ছে নবম, এই যে 6টা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, বা এই 6টা চ্যাপ্টারের উপরে, এই 6টা চ্যাপ্টারের উপরে কিভাবে ক্লাস হবে? 6টা চ্যাপ্টারের উপরে প্রথম যে 2টা আছে, 2টা করে আপনি ক্লাস পাবেন। এরপর চতুর্থ যেটা আছে, চতুর্থটা একদমই সহজ একটা চ্যাপ্টার, ওইটার উপর আমরা একটা ক্লাস দিব। এরপর সপ্তম, অষ্টম, নবম, সপ্তম এবং নবম 2টা করে ক্লাস পাবেন। অষ্টমের উপরে একটা ক্লাস, সব মিলিয়ে একটু হিসাব করে দেখেন, এইখানে 10টা ক্লাস আছে। এইখানে 10টা, 4 2 8, 8 রেখে 9, 9 রেখে 10, 10টা ক্লাস। এই নিয়ে হচ্ছে আমাদের মোটমাট 26টা ক্লাস। কথা আশা করি ক্লিয়ার, পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কোন চ্যাপ্টারের উপরে কয়টা করে ক্লাস আপনি পাবেন। এটা কেন আপনাকে বলে দেয়া? এটা আপনাকে বলে দেয় এই কারণেই, আপনারা রিভিশন বেঁচে আসছেন। সুতরাং আপনাকে যখনই আমি প্রথম চ্যাপ্টারে 2টা ক্লাস নিয়ে ফেলবো, আপনাকে বুঝতে হবে প্রথম চ্যাপ্টার আজকে থেকে আমার ডান, প্রথম চ্যাপ্টার শেষ। এর পরবর্তী দিন আমি দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। তখন আপনি যেটা করবেন, আপনার দ্বিতীয় চ্যাপ্টারের যাবতীয় সমস্যা ওই 3 ক্লাসের মধ্যেই সলভ করিয়ে নিতে হবে। এরপর চতুর্থ চ্যাপ্টার, এরপর নবম চ্যাপ্টার, এভাবেই হচ্ছে আমরা এগিয়ে যাব। আশা করি কথাবার্তা পরিষ্কারভাবে বুঝে গেছেন। এরপর আমাদের এমসিকিউ আর সিকিউর মধ্যে একটা ঝামেলা আছে। এমসিকিউ আর সিকিউ এর মধ্যে একটা ঝামেলা আছে, আমি জানি সেটা। এই ক্ষেত্রে আমরা যেটা করার ট্রাই করব, প্রত্যেকটা লেকচার শিটে যে উৎপাদন সম্ভাবনা রেখা ও সুযোগ ব্যয়, এই ক্লাসটা নেওয়ার পর আপনাকে এই ক্লাসের পুরো যে স্লাইডগুলো আছে, স্লাইডগুলো আপনি পেয়ে যাবেন। স্লাইডগুলো পাওয়ার পাশাপাশি আপনাকে আমাদের মেসেঞ্জার গ্রুপ হোক অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, যে কোনো একটা গ্রুপে আরেকটা ফাইল দেওয়া হবে। এটা হচ্ছে স্লাইড, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টে তৈরিকৃত স্লাইড। ওইটা হবে যে আমরা আরেকটা ফাইল দিব, সেটা হবে একটা ডক ফাইল।
3 থেকে 4 পৃষ্ঠার ডক ফাইল, সেখানে এই উৎপাদন সম্ভাবনা রেখার সুযোগ ব্যয় এগুলোর ব্যাখ্যাগুলো লেখা থাকবে। ক্লাসে আমরা যে ব্যাখ্যাগুলো বলবো আপনি যদি সুন্দর করে নাও লিখতে পারেন সেখানে আপনি লেখা আকারে পাবেন। পাশাপাশি ওটার মধ্যেই ওই ডক ফাইলটার মধ্যেই আপনি কয়েকটা সিকিউ পাবেন এবং সেখানে বেশ কয়েকটা ভাই এমসিকিউ পাবেন। এবং আপনার মানে ভাবার কোনো কারণ নাই যে এগুলো ভাই আকাশ থেকে আপনারা নিয়ে আসছেন কিনা, উত্তর হচ্ছেন না। আমরা এগুলো কোনো আকাশ বাতাস কোথাও থেকে আনি নাই, সত্যি কথা বলতেও কোনো দ্বিধা নাই। আমরা বাজারে প্রচলিত কিছু বই আছে, লেকচার পাবলিকেশনসের বই আছে, পাঞ্জুরি পাবলিকেশনসের বই আছে, অক্ষরপত্রের বই আছে, এরপর রণজিৎ স্যারের বই আছে। আমরা প্রত্যেকটা বই ঘেটে আমরা এই বইগুলো ঘেটেই আপনার জন্য হচ্ছে সেরা সিকিউগুলো, সেরা এমসিকিউগুলো এবং টপিকের সেরা ব্যাখ্যাটা ওই ডক ফাইলের মধ্যে নিয়ে আসবো। সেটা ক্লাস শেষ হওয়ার পরপরই, যে ক্লাসটা শেষ হবে ওইটা শেষ হওয়ার পরপরই আপনি আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনি আপনার মেসেঞ্জার গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। তাহলে ওই টপিকটা ক্লাসে আপনি বুঝলেন, ক্লাসের পর আপনি ওই আমাদের ডক ফাইলটা পেয়ে গেলেন, ওইটার মধ্যে হচ্ছে এগুলো সলভ করে ফেললেন। তাহলে ভাই আমরা মনে করি ওটার উপরে মানে একটা টপিকের উপরে বিস্তারিত পূর্ণাঙ্গ আপনার একটা আইডিয়া হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আসেন আমরা কিভাবে হচ্ছে এই যে এতগুলো ক্লাস কখন নেবেন, কিভাবে নেবেন একটু বলেন না, আসেন সেটা একটু বলি। দেখেন আমরা একদম পরিষ্কারভাবে যে কথাটা বলতে চাই, আমাদের এখন যে মাসটা চলতেছে সেটা হচ্ছে ভাই এপ্রিল মাস। আমরা মোটামুটি সবাই এটা বুঝতেছি এপ্রিল মাসে আজকে আমাদের 26 নম্বর যে রোজা রমজান মাস চলছে সেটা চলে গেছে, ঠিক আছে। আজকে আপনারা এবং আমরা অনেকেই যারা মুসলিম ধর্মাবলম্বী আছি, শবে কদর ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি। সো এই রাত্রির নামাজ পড়া হবে। সো আপনি বুঝতেই পারছেন আমাদের যে সময়টুকু, হ্যাঁ এই মাসের সময়টুকু প্রায় শেষ, সামনেই হচ্ছে আমাদের পবিত্র ঈদ উল ফিতর সমাগত। তো এখন আমাদের আর ঈদের আগে খুব বেশি ক্লাস করার সুযোগ নেই। ঈদের পরপর আমরা যেটা প্ল্যান করছি, যদি আমরা 15 তারিখ থেকে শুরু করতে পারি তাহলে এপ্রিল মাসে ভাই 15 দিনের মতো আর সময় বাকি আছে। এরপর এপ্রিলের পর আপনারা জানেন মে মাসে প্রায় 30 দিন, পুরো মাসটা আমরা পাবো। এরপর জুনে আমাদের পরীক্ষা, ঠিক আছে, এখানে 30 দিনই সময় আছে, ঠিক আছে। এরপর জুন মাসে আমরা 15 তারিখের মধ্যে আমাদের কোর্সটা শেষ করে ফেলব। প্রথম 15 দিনের মধ্যে আমরা ক্লাসটা শেষ করে ফেলব, সহজ কথা। এরপর আমরা আমাদের হচ্ছে মডেল টেস্ট বা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। প্রথম 15 দিনের মধ্যে কোর্স শেষ করতে হবে। আমাদের 30 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে, মানে হচ্ছে এইচএসসি পরীক্ষা শুরু হবে। সো আমরা প্রথম 15 দিনের মধ্যেই শেষ করার ট্রাই করব। এই জন্যে আমাদের এই ক্লাসগুলো আমরা খুব সুন্দর করে এই 15 দিনে, অর্থাৎ আমাদের রমজানের ঈদের পর যে 15 দিনে আছে সেই 15 দিন এবং আজকের দিন সহ আমরা মোট 8টা ক্লাস, এই 15 দিনে 8টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এই 30 দিনের মধ্যে 14টা ক্লাস আমরা নেওয়ার চেষ্টা করব। শেষ 15 দিনে আমরা বাকি 8টা ক্লাসের আয়োজন করব। একটু হিসেব করে দেখেন আপনার 30টা ক্লাস হয়ে গেছে। আশা করি আমার কথা আপনাদের একদম পরিষ্কারভাবে বুঝে ফেলার কথা। আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিয়েছি যে পুরো মাসে কত দিন আছে, কত দিনের মধ্যে আমরা কয়টা ক্লাস নেব। আমাদের 30 দিনের মধ্যে আমরা 14টা ক্লাসের আয়োজন করব। এখানে 15 দিনে 8টা ক্লাস, এখানে 15 দিনে 8টা ক্লাস, সব মিলিয়ে আমাদের 30টা ক্লাস। কোন চ্যাপ্টার কয়টা করে ক্লাস পাবে সেটাও আমাদের বরাদ্দ হয়ে গেছে, ঠিক আছে। আমরা একদিন গ্যাপ দিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, আশা করি আমাদের কথাটা একদম পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ওকে, অবশ্যই ক্লাসগুলো হচ্ছে যেন মিস না যায় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এতগুলো বুক কেন, এতগুলো বুক কারণ হচ্ছে ভাই আমরা আপনাকে সবচেয়ে সেরা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। আপনাকে এতগুলো বুক পড়তে হবে না, আমরা নিজেরাই। মনে করেন একদম সহজ কথা বলছেন, উৎপাদন সম্ভাবনা রেখা রণজিৎ স্যার সবচেয়ে ভালো ব্যাখ্যা করছে, তাহলে ওনার বইটা থেকে পড়বো। সুযোগ বেটা মনে করেন অক্ষরপত্র ভালো করে ব্যাখ্যা করছে, তাহলে সেটা অক্ষরপত্র থেকে নিয়ে আসবো। এভাবে কম্বিনেশন করে আপনাকে আমরা সেরাটা আপনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। ওকে, এবারে জাস্ট একটু কষ্ট করে বলেন আমাদের এই কোর্স প্ল্যানটা নিয়ে আপনার কোনো
মানে প্রশ্ন আছে কিনা, বা আপনার কোনো দ্বিধা আছে কিনা যে ভাই এই জায়গাটা বুঝতেছি না, এই জায়গাটা কিভাবে কমপ্লিট করাবেন, এটার উপরে কয়টা ক্লাস দিবেন, এটার উপরে কি হবে, সেটা যদি থাকে একটু বলে ফেলেন। বলে ফেলার পরপরই আমরা উৎপাদন সম্ভাবনা রেখা ও সুযোগ ব্যয়টা আরেকটা বার দেখে নিব। কারণ আমরা জানি আমাদের যখন ফ্রি ক্লাস করেছিলাম আমরা তখন এটা একবার দেখিয়েছি, কিন্তু তারপর আমাদের পেইড ব্যাচে আমরা একদম শুরু থেকেই যাব। সো দ্যাটস ওয়াই আমরা এই টপিকটা আজকের ক্লাসে ছোট্ট করে আরেকবার ব্যাখ্যা করে ফেলবো। ওকে, আচ্ছা দেখেন, যারা এতগুলো বই কিনে ফেলছেন, ওকে, তাদের ক্ষেত্রে মানে এত বই কিনছেন, সেক্ষেত্রে আপনি বই পড়তেও পারেন, নাও পড়তে পারেন, কোনো টেনশন নেই। জাস্ট আপনাকে যেই ব্যাপারটা বুঝতে হবে, এই টপিকগুলো আপনি বুঝতে পারতেছেন কিনা, টপিকগুলোর উপরে যে কোনো একটা বই থেকে বিস্তারিত লিখতে পারতেছেন কিনা, ঠিক আছে, ওইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওকে, অনেকেরই ফ্রি ক্লাস করা হয়নি, আমরা সেটা জানি, তার কারণে হচ্ছে আমরা এই টপিকটা পুরোটাই ব্যাখ্যা করবো ধীরে সুস্থে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক উইকে সর্বনিম্ন হচ্ছে ভাই 3টা ক্লাস হবে, সর্বনিম্ন 3টা ক্লাস হবে একটা সপ্তাহে, সর্বনিম্ন, ঠিক আছে। উইকলি কয়টা ক্লাস হবে? উইকলি সর্বনিম্ন 3টা ক্লাস হবে। ওকে ভাই, রিভিশন ক্লাস আপনি দেখেন, বাড়ানোর আসলে খুব বেশি সুযোগ নাই, কারণ আমরা হচ্ছে জুনের 15 তারিখ পর্যন্ত ক্লাস নেব ভাই। এর পরবর্তীতে যদি 4 দিন আমরা পরীক্ষাও নেই, তাহলে বাঁচবে জুনের 20 তারিখ, 30 তারিখ পরীক্ষা। একদম সহজ কথাবার্তা, 30 তারিখ পরীক্ষা। ওকে, আচ্ছা, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এর পরবর্তীতে মালিহা আফরিন বিথি আপু বলেছেন ভাইয়া ক্লাস রুটিনটা একটু দিয়ে দেন। ভাই আপু, ক্লাস রুটিনের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে আপনার এই 15 দিনে 8টা ক্লাস হবে, একটা একটা ক্লাস গ্যাপ দিয়ে দিয়ে আমরা হচ্ছে আগাবো। সহজ কথা, কিভাবে আগাবেন? প্রথম 2 ক্লাস আপনি বুঝতে পারতেছেন, ফার্স্ট চ্যাপ্টার, পরবর্তী 3 ক্লাস, এটা শেষ, পরবর্তী 3 ক্লাস, এইভাবে আমরা এগিয়ে যাব, ঠিক আছে। ডেলি কয়টা ক্লাস? হ্যাঁ, ডেলি কয়টা ক্লাস না আপু, প্রশ্নটা বোধহয় উইকলি কয়টা ক্লাস। উইকলি সর্বনিম্ন 3টা ক্লাস। ওকে, আশা করি বুঝে গেছেন। ওকে, আমি একটু এটা মুছে আমরা একটু সামনের দিকে আগাবো। ওকে, আশা করি আপনাদের ক্লিয়ার। আচ্ছা, এবারে আসেন আমরা টপিকটা নিয়ে একটু আবার আলোচনা শুরু করি, ঠিক আছে। সো টপিকটা যেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি, উৎপাদন সম্ভাবনা রেখা ও সুযোগ ব্যয়। আমাদের অর্থনীতি যে বইটা আছে, অর্থনীতি বইটা একদম শুরুর চ্যাপ্টারটাতে প্রথমেই এটা নিয়ে কথাবার্তা বলেছে। আমরাও কথাবার্তা বলবো, তবে বলার আগে অর্থনীতি কী জিনিস এটা একটু ব্যাখ্যা করা যাক। অর্থনীতির ইংরেজিটা হচ্ছে ইকোনমিক্স, অর্থনীতির ইংরেজি হচ্ছে ইকোনমিক্স, ঠিক আছে। এখন এই যে ইকোনমিক্স, আমরা সবাই এটা মোটামুটি বুঝি, অর্থনীতির ইংরেজি ইকোনমিক্স। এখন এই ইকোনমিক্স শব্দটা কোত্থেকে আসছে আমরা জানি। ইকোনমিক্স শব্দটা আসছে, ইকোনমিক্স শব্দটা আসছে ঐকোনোমিয়া, এই শব্দটা থেকে। ঐকোনোমিয়া শব্দটা কোত্থেকে আসছে? ঐকোনোমিয়া শব্দটা আসছে অ্যারিস্টটল সাহেবের মাথা থেকে, ঠিক আছে। আমরা সবাই নিশ্চয় জানি অ্যারিস্টটল একজন বিখ্যাত গ্রিক দার্শনিক, একজন বিখ্যাত গ্রিক দার্শনিক। এই ভদ্রলোকে হচ্ছে ফার্স্ট শব্দটা দিয়েছেন ঐকোনোমিয়া, ঠিক আছে। ঐকোনোমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহস্থালির, কিসের ভাইয়া? গৃহস্থালির কার্যক্রম পরিচালনা করা, গৃহস্থালির কার্যক্রম পরিচালনা করা, ঠিক আছে। বুঝতে পারছেন, একদম সহজ করে কথাবার্তা বলছি। ঐকোনোমিয়ার শব্দটা দিয়েছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল যে শব্দটা বলেছে, শব্দটার মানে হচ্ছে গৃহস্থালির কার্যক্রম পরিচালনা করা। এখন আপনি বলতে পারেন কেন গৃহস্থালির কার্যক্রম পরিচালনা করা নাম দিল? কারণটা হচ্ছে যখন অর্থনীতি ফার্স্ট স্টার্ট হয়েছিল, পরিবারে কঠিন কাজটা কে করবে, সহজ কাজটাই বা কে করবে? যে কঠিন কাজটা করবে ওই কাজের বিনিময়ে সে কি পাবে? সেটা হয়তো ভালো খাবার পাবে, সে তো একটু পুষ্টিকর জিনিসপত্র পাবে, একটু বিশেষ বিশেষ সুবিধা পাবে। এই যে পরিবারের কাজের এবং সম্পদের বন্টন, এখান থেকে অর্থনীতির সূচনা ঘটেছিল। ঠিক এই কারণেই অ্যারিস্টটল সাহেব শব্দটা নাম দিয়েছেন ঐকোনোমিয়া। কিন্তু তারপরও আমরা জানি অর্থনীতির জনক কিন্তু অ্যারিস্টটল না, অর্থনীতির জনকের নাম হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ, আমরা জানি তিনি হচ্ছেন অর্থনীতির জনক, অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি অ্যাডাম স্মিথ
আমি বুঝতেছি তিনি যেহেতু অর্থনীতির জনক, তিনি একজন অর্থনীতিবিদ। প্রশ্ন হচ্ছে কোন দেশের অর্থনীতিবিদ? অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ? একটু বলে ফেলেন কমেন্ট বক্সে। প্রায় 50 জনের কাছাকাছি আছেন, বলেন কোন দেশের অর্থনীতিবিদ। আর এই ভদ্রলোক একটা বিখ্যাত বই লিখেছেন, আমরা সবাই মোটামুটি বইটার নামটা জানি, ওয়েলথ অফ নেশনস। ওয়েলথ অফ নেশনস, ঠিক আছে? এই বইটা তার সবচেয়ে বিখ্যাত বই। এই বইটা তিনি লিখেছেন বা প্রকাশ করেছেন 1776 সালে। 1776 সালে তিনি এই বইটা প্রকাশ করেন। এর পাশাপাশি এই বইটা তার সবচেয়ে বিখ্যাত বই, 1776 প্রকাশ করলো অর্থনীতির জনক। পাশাপাশি তার বিখ্যাত কিছু থিওরি আছে, অ্যাডাম স্মিথ সাহেবের বিখ্যাত কিছু থিওরি আছে। সবচেয়ে বিখ্যাত যে থিওরিটা, সেইটার নাম হচ্ছে অদৃশ্য হাত তত্ত্ব। অদৃশ্য হাত তত্ত্ব, ইংরেজিতে বলা হয় ইনভিজিবল হ্যান্ড থিওরি। ইনভিজিবল হ্যান্ড থিওরি। আপনি বলতে পারেন ভাই ইনভিজিবল হ্যান্ড থিওরি আবার কি? আপনাকে নিশ্চয়ই পড়ানো হয়েছে, আমরাও পড়াবো, কোনো সমস্যা নেই। ওই যে বাজারটা যখন মুক্তভাবে কাজ করে, মুক্ত বাজার অর্থনীতি, ওই মুক্ত বাজার অর্থনীতিতে দাম যেন একটা অদৃশ্য হাতের ইশারায় নিজে নিজে চলে আসে সাম্যাবস্থায়, চলে আসে সাম্যাবস্থায়। ওই তত্ত্বটাই হচ্ছে অদৃশ্য হাত তত্ত্ব, ওটাই অদৃশ্য হাত তত্ত্ব। আমরা যখন আপনাকে আমাদের 4টা অর্থ ব্যবস্থা পড়াবো, তার মধ্যে একটা অর্থ ব্যবস্থা আছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তখন এটা আমরা ব্যাখ্যা করব। তবে আপনার মাথায় রাখতে হবে তিনি কিন্তু অদৃশ্য হাত তত্ত্বটা দিয়েছেন। আর আমাদের উত্তরগুলো দেখে ফেলছি, উত্তরগুলোর মধ্যে একজনে বলেছেন ব্রিটিশ, একজনে বলেছেন মার্কিন, একজনে বলেছেন গ্রিক। আপনাদের সবার উত্তরই ভুল। একমাত্র যেই মানুষটা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন তিনি হচ্ছেন আরমিন তাওহিদ, তিনি বলেছেন স্কটল্যান্ড। আপনার উত্তরটা সঠিক। আমাদের অ্যাডাম স্মিথ হচ্ছেন স্কটিশ অর্থনীতিবিদ, ঠিক আছে? অ্যাডাম স্মিথ হচ্ছে স্কটিশ, অ্যাডাম স্মিথ হচ্ছে স্কটিশ অর্থনীতিবিদ। স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, তাকে বলা হবে অর্থনীতির জনক। বিখ্যাত কাজ হচ্ছে দুইটা, 1776 সালে লিখেছে ওয়েলথ অফ নেশনস, এবং তার সবচেয়ে বিখ্যাত থিওরিটার নাম হচ্ছে অদৃশ্য হাত তত্ত্ব। অদৃশ্য হাত তত্ত্ব, আশা করি বুঝতে পেরেছেন। এরপর অ্যাডাম স্মিথের পর অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থনীতির জনক। যদি বলে আধুনিক অর্থনীতি, কি অর্থনীতি ভাইয়া? আধুনিক অর্থনীতি। আধুনিক অর্থনীতি, আধুনিক অর্থনীতির জনক আপনাকে যদি জিজ্ঞেস করে, তখন কিন্তু আর অ্যাডাম স্মিথের নাম বললে হবে না, তখন আপনাকে বলতে হবে পল স্যামুয়েলসন। পল স্যামুয়েলসন। পল স্যামুয়েলসন। পল স্যামুয়েলসন না। সাদিয়া ইসলাম আপু বলেছেন এল রবিন্স। না আপু, এল রবিন্স বললেও হবে না, আপনাকে বলতে হবে পল স্যামুয়েলসন, আধুনিক অর্থনীতির জনক। এই ভদ্রলোকের সাথে আপনাদেরকে আগেও আমরা পরিচয় করিয়েছি। এই ভদ্রলোক হচ্ছেন আমাদের হার্ভার্ড, আপনারা নিশ্চিত, আমি নিশ্চিত আপনারা এটা নাম শুনে এসছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সো এই ভদ্রলোক হচ্ছে হার্ভার্ডের টিচার, এই ভদ্রলোক হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মানে ছিলেন, এখন নাই, ঠিক আছে, আগের মানুষ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ মানুষটা, এবং একই সাথে 1970 সে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে। 1970 সে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে। তার নাম ঘুরে ফিরে আসবে, ঠিক আছে? আপনারা বলতে পারেন যে ভাই এগুলো শেখানোর দরকারটা কি, এগুলো কেন পড়াচ্ছেন, এগুলো আমি কি করব? আপনাকে যখনই বলবে যে হচ্ছে উপযোগের সংজ্ঞা লিখো, আপনাকে বললো ম্যাক্রো অর্থনীতি মানে ম্যাক্রো ইকোনমিক্স, বা হচ্ছে আমার ব্যষ্টিক অর্থনীতি মাইক্রো ইকোনমিক্স, এগুলো সংজ্ঞা লিখো, আপনি তখন ওই সংজ্ঞার মধ্যে মাঝে মধ্যেই কিন্তু লেখেন যে পল স্যামুয়েলসন বলেছেন, তারপর তার ওই উক্তিটা লেখেন। আপনি ব্যাখ্যা করেন মাঝে মধ্যেই যে পল স্যামুয়েলসনের মধ্যে মৌলিক সমস্যা অর্থনীতির 3টি। এখন থেকে আর এই কাজটা করবেন না। যখনই আপনি লিখবেন পল স্যামুয়েলসন, সামনে লিখবেন মার্কিন অর্থনীতিবিদ, অথবা লিখবেন আমেরিকান অর্থনীতিবিদ, অথবা লিখবেন 1970 সালে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন বলেছেন। এইভাবে লাইনটা লেখা ট্রাই করবেন, আপনি নিশ্চিত থাকেন নাম্বারটা অটো বাড়বে।
নাম্বারটা ভাই অটো ওয়ারউইন, শুধু লিখবেন না যে পল স্যামুয়েলসন বলেছেন। পল স্যামুয়েলসন আমাদের মামা কাকা কেউ না, আপনাকে লিখতে হবে মার্কিন অর্থনীতিবিদ অথবা আমেরিকান অর্থনীতিবিদ যিনি 1970 সালে নোবেল পুরস্কার বিজয়ী, তিনি বলেছেন। তারপর উক্তিটা লেখেন, আপনি নাম্বারটা ভালো পাবেন। এরপর আমরা যেটা বলার চেষ্টা করছি, আধুনিক অর্থনীতির জনক হচ্ছেন এই ভদ্রলোকটা। এর পাশাপাশি একজন লোকের নাম বারবার ঘুরে ফিরে আসবে, সে লোকটার নাম হচ্ছে মার্শাল। পুরো নাম কি ভাই? পুরো নাম হচ্ছে আলফ্রেড মার্শাল। আমি উপরে লিখছি আলফ্রেড কি মার্শাল, আলফ্রেড মার্শাল। এই ভদ্রলোকের বাড়ি কোথায়? এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে ব্রিটিশ, মানে হচ্ছে ইংল্যান্ডের, ব্রিটেনের লোক, ঠিক আছে। সো ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল। এখন একটু বলে ফেলেন তার বিখ্যাত কাজ প্রিন্সিপালস অফ ইকোনমিক্স কত সালে লেখা? প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এটা আলফ্রেড মার্শালের লেখা সবচেয়ে বিখ্যাত বই। আপনারা একটু আমাদেরকে বলার চেষ্টা করেন এই বইটা আলফ্রেড মার্শাল কত সালে লিখেছে, ঠিক আছে। আলফ্রেড মার্শাল ব্রিটিশ অর্থনীতিবিদ, তিনি প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বইটি লিখেছেন। আপনাদের কাছে প্রশ্ন, বইটি কত সালে লেখা একটু বলেন। ওকে, আমাদেরকে বলতে হবে। চমৎকার, অসাধারণ। আমাদেরকে সজীব মোল্লা ভাই বলেছেন 1890। অসাধারণ, সঠিক উত্তর ভাই, অভিনন্দন, উত্তরটা সঠিক বলেছেন, 1890। এখন অন্যরা হয়তো বলতে পারেননি, অন্যরা এবার বলেন এই বইয়ের মাধ্যমে আমাদের আলফ্রেড মার্শাল কোন অর্থনীতির জন্ম দিয়েছেন? এই বইটার মাধ্যমে অর্থনীতির একটা শাখার জন্ম হয়, সেই শাখাটার নাম হচ্ছে ব্যষ্টিক। সেটার নাম হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। 1890-তে এই বইটা লেখার মধ্য দিয়ে আলফ্রেড মার্শাল জন্ম দিয়েছেন ব্যষ্টিক অর্থনীতির। কথা ক্লিয়ার? এবার আসেন একটাবার পুরোটা রিভিশন দিয়ে ফেলি। আমরা আজকের ক্লাসে অর্থনীতি নিয়ে কথা বলা স্টার্ট করেছি। অর্থনীতির ইংরেজি ইকোনমিক্স আসছে ঐকোনমিয়া শব্দ থেকে। ঐকোনমিয়া শব্দটা দিয়েছে অ্যারিস্টটল। ঐকোনমিয়া শব্দের অর্থ গৃহস্থালির কার্যক্রম পরিচালনা করা। এরপর অর্থনীতির জনক হলেন অ্যাডাম স্মিথ। ভদ্রলোক স্কটিশ অর্থনীতিবিদ। তিনি 1776-এ তার বিখ্যাত বইটা প্রকাশ করেন, ওয়েলথ অফ নেশনস। তার বিখ্যাত একটা থিওরি আছে, থিওরিটার নাম অদৃশ্য হাত বা ইংরেজিতে ইনভিজিবল হ্যান্ড থিওরি। এরপর ইনভিজিবল হ্যান্ড থিওরিটা মুক্ত বাজার অর্থনীতিতে অ্যাপ্লাই করা হয়, আমরা দেখাবো সেটা। এরপর আধুনিক অর্থনীতির জনক হলো পল স্যামুয়েলসন। বাড়ি হচ্ছে আমেরিকাতে, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। 1970 সালে নোবেল পুরস্কারটা পেয়ে গিয়েছিল। এরপর একটু আগের কালে ফিরে যাচ্ছিলাম আবার আলফ্রেড মার্শালের কাছে। আলফ্রেড মার্শাল হচ্ছে ব্রিটিশ অর্থনীতিবিদ, লিখেছে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স 1890 সালে। এর মধ্য দিয়ে জন্ম দিয়েছে ব্যষ্টিক অর্থনীতি। আরেকজন অর্থনীতিবিদের নাম এখনই পড়ে ফেলছি, নাম তার জন মেইনার্ড কেইনস। এই ভদ্রলোকের লেখা বিখ্যাত বই হচ্ছে, আপনারা একটু বলেন এই ভদ্রলোকের লেখা বিখ্যাত বইটার নাম কি? ওই যে 1936 সালে কোন বইটা লিখেছিল জন মেইনার্ড কেইনস? একটা বই লিখেছিল, বইটার মাধ্যমে সামষ্টিক অর্থনীতির জন্ম দিয়েছিল, সামষ্টিক অর্থনীতি, এবং একই সাথে কিভাবে আমাদের গ্রেট ডিপ্রেশন থেকে আমরা বেরিয়ে এসেছি সেটা ব্যাখ্যা করেছিল। একটু বলেন, হ্যাঁ আমাদের একটু মনে করিয়ে দিই যাদের মনে আছে, জেনারেল থিওরি অফ, তারপর কি কিছু শব্দ, এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট, আরো কি যেন আছে, একটু বলেন, টাকা আছে বোধহয়, একটু বলেন বইটার নাম। জন মেইনার্ড কেইনসের লেখা বইয়ের নামটা আপনারা কমেন্ট বক্সে বলেন। সামষ্টিক অর্থনীতির এই জনকের বইয়ের নাম। আমরা এই লেখাগুলো একটু মুছি, আবার আমরা শুরু করব। লেখাগুলো শেষ, আশা করি আপনারা নোট করে ফেলেছেন। এখন মুছি। জেমি আপু পুরো নামটা বলতে হবে, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, তারপর কি হবে, আরো কিছু আছে, ইন্টারেস্ট, টাকা, আরো কি যেন আছে, একটু লিখেন, পুরোটা লিখলেই মনে থাকবে। আচ্ছা, সো আমাদের এগুলো কথা শেষ, আসলে একটু মুছি। আচ্ছা, মুছে ফেললাম। এবার
আমাদের শান্ত শর্মা ভাই, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। ভাই মানি বানানটা কিন্তু ভুল হয়ে গেছে, MONEY, MONEY, ঠিক আছে, পারফেক্টলি লিখতে হবে। সিফাত হোসেন ভাই, ভাই মনে নাই বললে হবে না, মনে নাই বললে হবে না, এগুলো সবচেয়ে পানিভর কোশ্চেন। এবং আপনি নিশ্চিত থাকেন, আমরা মানবিকের শিক্ষার্থী, আমরা মানবিক পড়াই এবং মানবিক পড়ি। আপনি কিছুদিন পরই হচ্ছে আপনার এই পরীক্ষাটা দেবেন। তারপর কি করবেন? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, প্রতিটা ভার্সিটিতে আসবে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে কি আসে? এইসব অর্থনীতির প্রশ্নই আসবে। তখন আপনার এগুলা বিদ্যুতের বেগে পারতে হবে, ঠিক আছে? না পারলে কোনো কিছু করার নাই ভাই, পারতেই হবে, মানে না পারার কোনো অপশন নাই, ঠিক আছে? সো এখন আমাদেরকে যেটা করতে হবে, আবার শুরু করতে হবে প্রথম থেকে। সো আসলে একটু শুরু করি। এবার অর্থনীতি, এটার উৎপত্তি বুঝছি, কারা কারা এটা নিয়ে কাজ করে সেটাও বুঝছি। এখন এই অর্থনীতির শাখাটা জন্ম হলো কেন? এটা জন্ম হয়েছে কেন? কি দরকার অর্থনীতির? কি হয় এটা দিয়ে? আচ্ছা, অর্থনীতি যেটা হয়, আমাদের অভাব, আমাদের কি ভাই? অভাব অসীম, আমাদের অভাব অসীম, কিন্তু আমাদের সম্পদ সীমিত। আমাদের অভাব অসীম, কিন্তু আমাদের অভাব অসীম, কিন্তু আমাদের সম্পদটা সীমিত। এই যে অসীম অভাব আমি পূরণ করব সীমিত সম্পদ দ্বারা, এটাই হচ্ছে অর্থনীতির কাজ। অসীম অভাব পূরণ করার চেষ্টা করব সীমিত সম্পদ দ্বারা। তাহলে এখন এই যে কাজটা করব, তাহলে অর্থনীতির মৌলিক সমস্যা কয়টা দাঁড়াচ্ছে ভাই? একটু দেখেন, অর্থনীতির মৌলিক সমস্যা দাঁড়াচ্ছে তাহলে দুইটা। প্রথম যেটা, সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা। কি দাঁড়াচ্ছে? দুষ্প্রাপ্যতা। ইংরেজিতে কি বলে ভাইয়া? ইংরেজিতে বলে স্কারসিটি। দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা মানে কি? দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে প্রথম যে লাইনটা বলছি, অভাব অসীম, এটাই মানে আমাদের সম্পদের একটু কমতি আছে, একটু ঘাটতি আছে, একটু মানে হচ্ছে আমাদের কাছে সম্পদটা কম আছে। সম্পদের কমতি, ঘাটতি, স্কারসিটি, এটাকেই বলা হয় সম্পদের দুষ্প্রাপ্যতা। এখন এই সীমিত সম্পদকে, এই দুষ্প্রাপ্যতা থাকার পরও আমি সুন্দর করে সবার মধ্যে বন্টন করব, যেটাকে বলা হয় নির্বাচন। কি বলে ভাইয়া? এটাকে বলে নির্বাচন। সীমিত সম্পদকে সবার মধ্যে বন্টন করার যে ব্যবস্থা, সেটাই হচ্ছে নির্বাচন। এটাই হচ্ছে অর্থনীতির দ্বিতীয় সমস্যা। তাহলে অর্থনীতি কথাবার্তা বলার চেষ্টা করে এই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন নিয়ে। এই হচ্ছে তার দুইটা মৌলিক সমস্যা। পরীক্ষার হলে MCQ আসবে, অর্থনীতির মৌলিক সমস্যা কতটি? কি দাগাবেন? দাগাবেন হচ্ছে দুটি। কিন্তু যখনই হচ্ছে প্রশ্নটা করবে মৌলিক সমস্যার আগে বলবে পল স্যামুয়েলসনের মতে, তখনই সাথে সাথে ভুলে যেতে হবে দুইটির কথা, তখন বলতে হবে তিনটি। তখন বলতে হবে অর্থনীতির মৌলিক সমস্যা তিনটি। কথা বোঝা যাচ্ছে ভাই? মৌলিক সমস্যা কতটি বলছে? দুইটি বলছে পল স্যামুয়েলসন সাহেবের মতে কয়টি? হয়ে গেছে উত্তর তিনটি। এবং এই তিনটাই হচ্ছে উৎপাদনের সাথে সম্পর্কিত। কার সাথে সম্পর্কিত? উৎপাদনের সাথে সম্পর্কিত। কিভাবে ভাই? কিভাবে উৎপাদনের সাথে কিভাবে সম্পর্কিত? কারণ ভদ্রলোক এসেই ফার্স্টে প্রশ্ন করে কি উৎপাদন করব। ওনার প্রথম প্রশ্নটাই হচ্ছে কি উৎপাদন করব। এর পরবর্তীতে তার এই কি উৎপাদন করার পর, তার প্রথম এই প্রশ্নটার পর তিনি পরবর্তীতে যে প্রশ্নটা করেন যে কিভাবে উৎপাদন করব, কি এর পরে তিনি জিজ্ঞাসা করেন কিভাবে উৎপাদন করব। এর পরবর্তীতে অনেকগুলো বইতে কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কেন উৎপাদন করব বলে। কিভাবে বা কেন, যে কোনো একটা, কিন্তু দুইটা বলে আবার 3 নাম্বার বানাই দিয়েন না। এরপর লাস্টে কার জন্য উৎপাদন করব। ঠিক আছে, ওকে? আচ্ছা, কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, একদম সহজ কথাবার্তা। উৎপাদনের বেসিসে স্যামুয়েলসনের মতে তিনটা। ভাই এগুলো থেকে কি প্রশ্ন থাকে? উত্তর হচ্ছে এগুলো থেকে প্রশ্ন সাধারণত থাকে না। এগুলো থেকে প্রশ্ন থাকে না, এগুলো থেকে শুধু থাকবে সিকিউ আসার সম্ভাবনা একদমই কম। ঠিক আছে ভাই? আর সিকিউতে সর্বোচ্চ যেটা আসতে পারে সেটা হচ্ছে অনুধাবন।
কি আসতে পারে ভাইয়া? অনুধাবন আসতে পারে যে অর্থনীতির দুটি মৌলিক সমস্যা ব্যাখ্যা করো, তখন আপনি ব্যাখ্যা করবেন। স্যামুয়েলসন সাহেবের মতে অর্থনীতির মৌলিক সমস্যাগুলো লিখবেন, ঠিক আছে? অনুধাবন সাধারণত প্রয়োগে উচ্চতর দক্ষতাতে এগুলো কমই আসে। তাহলে ভাই প্রয়োগে উচ্চতর দক্ষতায় কি আসে? প্রয়োগে উচ্চতর দক্ষতাতে যে টপিক থেকে প্রশ্ন আসে প্রথম চ্যাপ্টারের, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা ও সুযোগ ব্যয়। উৎপাদন সম্ভাবনা রেখা ও সুযোগ ব্যয়। তাহলে চলেন এবার একটু উৎপাদন সম্ভাবনা রেখা ও সুযোগ ব্যয় নিয়ে একটু কথাবার্তা বলি। আশা করি দুষ্প্রাপ্যতা ক্লিয়ার, আশা করি নির্বাচনটা ক্লিয়ার, আশা করি স্যামুয়েলসন সাহেবটা কে, তার মতে কি কি সমস্যা, এটা ক্লিয়ার। এখন একটু দেখতে হবে উৎপাদন সম্ভাবনা রেখা ও সুযোগ ব্যয়টা কি। ঠিক আছে? কোনো কিছু না বুঝতে কমেন্টের ঘরে লিখে ফেলেন, আমি পরবর্তী স্লাইডটাতে চলে যাই। ওকে, এবারে একটু উৎপাদন সম্ভাবনা রেখা জিনিসটা কি এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। প্রথমত, অসীম অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলে। একদম ঠিক বলছেন। সীমাবদ্ধতা কঠিন লাগে, বাদ দিয়ে দেন, লেখেন সম্পদের কমতিকে, সম্পদের ঘাটতিকে, সম্পদের স্বল্পতাকে, যে কোনো একটা লিখেন, বাংলায় পড়ে আসেন, প্রতিশব্দ সমার্থক শব্দ লিখেন, হয়ে যাবে। ঠিক আছে? এরপর ক্লাস ডিউরেশন কত? আপু, ক্লাস ডিউরেশনের উপরে আমরা নির্ভর করব না, কেমন? আমাদের এই যেহেতু আমরা বলছি আমাদের কোন চ্যাপ্টার কতটা করে ক্লাস আমরা শেষ করবো আমি বলছি। এখন ধরেন আমার 3 নম্বর চ্যাপ্টারটা আমি শেষ করব 3 ক্লাসে। এখন আপনি খুব ভালো করে জানেন 3 নম্বর চ্যাপ্টার কি পরিমাণ বিশাল। ঠিক আছে? সো আমার ওই 3টা ক্লাসও হবে সে পরিমাণ বিশাল। খুব ভালো কথা, খুব সহজ কথা। আপনি বুঝতেই পারতেছেন আমার একদিন চাহিদা স্থিতিস্থাপকতার অঙ্ক করাতেই হবে, যোগান স্থিতিস্থাপকতার ম্যাথ করাতেই হবে, পরিবর্তক দ্রব্য পরিপূরক দ্রব্য এগুলোর ম্যাথ করাতেই হবে। সহজ কথা বুঝতে হবে আপনাকে। সো ভাই আমি ওই চ্যাপ্টারটা 3টা ক্লাসে শেষ করাবো, প্রত্যেকটা ক্লাসে সুন্দর করে ভেঙে নিব। ওই ক্লাসগুলোর ডিউরেশন হতে পারে 2 ঘন্টা, হতে পারে 2 ঘন্টা 10 মিনিট। আজকে আমাদের তারাবির নামাজ রয়েছে, 8:15 তারাবির নামাজ শুরু হয়ে যাবে, সো ক্লাসের ডিউরেশনটা একটু কম হবে, সহজ হিসাব। ঠিক আছে? আমরা সব কিছু মেনেই আমাদের কিছু এগিয়ে যেতে হবে, কেমন? আচ্ছা, যেটুকু বলছি, তারপর উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে একটা রেখা। এটা ফার্স্ট কথা কি ভাই? এটা একটা রেখা। আচ্ছা, এখন আচ্ছা না আমরা এটা বলি না, আমি বলছি দ্বিতীয় অধ্যায় 3 ক্লাসে শেষ করাবো। ঠিক আছে? এরপর 3 নম্বর চ্যাপ্টারও কি ছোট না, কিন্তু 3 নম্বর চ্যাপ্টারে ওই যে আমাদের উৎপাদন ব্যয়, ওইটাও ছোট নয়। ঠিক আছে? বিশাল চ্যাপ্টার। ঠিক আছে? সো ওইগুলোতে ক্লাস বড় হবে। আচ্ছা, যে কথা বলার চেষ্টা করছি, উৎপাদন সম্ভাবনা রেখা, যেই রেখাটা, এটা একটা রেখা, ফার্স্ট কথা, এটার অনেকগুলো বিন্দু, যে রেখাটার বিন্দুগুলোতে বা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদটা কিরকম? নির্দিষ্ট। যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং বিদ্যমান প্রযুক্তি। কি প্রযুক্তি? বিদ্যমান প্রযুক্তি। কোনোভাবে প্রযুক্তি কিন্তু নতুন কিছু আসতে পারবে না। নতুন প্রযুক্তি আসলেই উৎপাদন সম্ভাবনা রেখা কিন্তু স্থানান্তর হবে। সো তার কারণে সংজ্ঞায় এই ওয়ার্ডটা ইউজ করতেই হবে, বিদ্যমান প্রযুক্তি। এরপর 2টি উৎপন্ন দ্রব্যের, বিদ্যমান প্রযুক্তির সাপেক্ষে 2টি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ অথবা সমন্বয় প্রকাশ করে, তাকেই বলে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং বিদ্যমান প্রযুক্তির সাপেক্ষে কতটা ভাই? দুইটা দ্রব্যের সংমিশ্রণ বা সমন্বয় প্রকাশ করে, তাকেই বলে উৎপাদন সম্ভাবনা রেখা। ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে হচ্ছে PPF। ইংরেজিতে বলা হবে PPF, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, অথবা বলবো হচ্ছে PPC, অথবা বলবো PPC, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যে কোনোভাবে আপনি বলতে পারবেন। এরপর এই রেখার সাহায্যে সীমিত সম্পদ দ্বারা 2টা দ্রব্যের বিভিন্ন সমন্বয় উৎপাদন করা যায়, এটা দেখানো হয়। এই রেখার সাহায্যে বিভিন্ন দ্রব্যের 2টা দ্রব্যের বিভিন্ন বিন্দুতে সমন্বয় দেখাবো। এবং লাস্ট লাইনটা, এই রেখাকে উৎপাদন সীমান্ত বলা হয়।
ভাইয়া এটা কেন পড়বো? এটা অনুধাবনের জন্য পড়বো, এটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য একটু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন অনুধাবনমূলক প্রশ্ন কি জানতে চাইতে পারে? কেন বলা হয় উৎপাদন সীমান্ত? কেন বলা হয়, কেন বলা হয়? পরের স্লাইডটাতে আসেন দেখি। ওকে, সংজ্ঞাটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। একটু আসেন সামনে আগাই। এখন সামনে যেতে যেতে এখানে কিছু ভদ্রলোকের সংজ্ঞা পড়তে হবে। প্রথমেই যে ভদ্রলোকটা হাজির হয়েছে তার নাম নাকি আর জি লিপসি। আর জি লিপসি, আর জি লিপসি সাহেব এসে আমাদেরকে বলতেছেন উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা, এটা একটা রেখা যে রেখা সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের বিকল্প সমন্বয় উপস্থাপন করে, যেটা অর্জন করা সম্ভব, যেটা অর্জন করা সম্ভব। ঠিক আছে, কথাবার্তা ক্লিয়ার থাকতে হবে। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে একটা রেখা, যে রেখাটা সম্পদের বিভিন্ন বিন্দুতে, যে রেখাটা আমাদের মানে সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের বিকল্প সমন্বয় উপস্থাপন করবে, যেটা অর্জন করা হচ্ছে সম্ভব। এরপর পল স্যামুয়েলসনের মতে আবারও সেম কথা, স্থির প্রযুক্তিগত জ্ঞান এবং প্রাপ্তব্য উপাদান। একদম ফার্স্ট যখন আপনি উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা পড়ছেন তখনই কিন্তু আপনাকে বলেছিল সীমিত সম্পদ, নির্দিষ্ট পরিমাণ সম্পদ। এখানে ওই নির্দিষ্ট পরিমাণ সম্পদের কথাই বলা হচ্ছে, আমাদেরকে ওই নির্দিষ্ট পরিমাণ সম্পদের কথাই বলতেছে, ঠিক আছে? ওই যে প্রাপ্তব্য উপাদান, নির্দিষ্ট পরিমাণ সম্পদের সাহায্যে অর্থনীতিতে অর্জিত সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ সমূহ উৎপাদন সম্ভাবনা রেখা নির্দেশ করে, উৎপাদন সম্ভাবনা রেখা নির্দেশ করে। তাহলে কি দাঁড়াচ্ছে? পল স্যামুয়েলসন সাহেব বলেছেন স্থির প্রযুক্তিগত জ্ঞান, জ্ঞানটা স্থির, ঠিক আছে, এবং পাশাপাশি হচ্ছে প্রাপ্তব্য উপাদান, নির্দিষ্ট উপাদান, অর্থনীতিতে অর্জিত সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা প্রকাশ করবে। কথা আশা করি পরিষ্কারভাবে বুঝে গেছেন। এবারে আসেন নিচে যাই। দুজনের সংজ্ঞা মুখস্থ করলেই হবে, অনেকগুলো বইতে অনেকের সংজ্ঞা দেয়া আছে, এতজনের সংজ্ঞা মুখস্থ করতে পারবো না ভাই, এই দুজনের সংজ্ঞা গুরুত্বপূর্ণ, সো এই দুজনেরটা এখানে লিখেছি ভাই, এই দুইটা মুখস্থ করবেন। ওকে, এরপর উৎপাদন সম্ভাবনা রেখাটা এবার আঁকতে হবে, ঠিক আছে? আসেন উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো। তবে আঁকার আগে একজন আপু জানতে চেয়েছেন এই স্লাইডগুলো প্লাস ক্লাস করলে কি এনাফ হবে কিনা এই চ্যাপ্টারটা? অবশ্যই জি, এই ক্লাসগুলো মানে এই চ্যাপ্টারটার জন্য অন্ততপক্ষে জাস্ট স্লাইডগুলো প্লাস ক্লাস যদি করতে পারেন এনাফ। এই স্লাইডটা আপনাকে দেওয়া হবে ক্লাসের শেষে, আপনাদেরকে দেওয়া হবে এই স্লাইডের শেষে। আমি আপনাদেরকে দেখাই, এই স্লাইডের শেষে এখনই দেখিয়ে ফেলতেছি, যদিও শেষে দেখানোর কথা ছিল। একটু আমরা নিচে যাই। ওকে, দেখেন একটু ভালো করে দেখেন। ওকে ওকে, আমরা আরেকটু উপর থেকে শুরু করব। আচ্ছা দেখেন, একটু বড় করি, বড় করলে সুবিধা হবে। হ্যাঁ, আশা করি এইবার ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? দেখেন ক্লিয়ারলি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বিগত বছর প্রশ্নগুলি ঢাকা বোর্ড, ঠিক আছে? ফার্স্টে ক্লাসটা শেষ করার পর ঢাকা বোর্ডের প্রশ্ন সলভ করবেন, এরপর আছে ময়মনসিংহ বোর্ড সলভ করবেন, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, এরপর দিনাজপুর বোর্ডের পর এখানে আরও অনেকগুলো, মানে এখানে হচ্ছে স্লাইডটা একটু লোড হচ্ছে, চলে এসছে কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ডের পর চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, ঠিক আছে? সো এই চ্যাপ্টার উপরে শেষ, এই চ্যাপ্টারের উপরে প্রত্যেকটা বই কি প্রশ্ন আসছে গত বছর সবগুলো দেওয়া আছে, আপনি সবগুলো সলভ করবেন, ঠিক আছে? আপনাকে সবগুলো সলভ করতে হবে। আচ্ছা, আমাদের একটু আজান দিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি।
শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নিকটস্থ যে মসজিদটি রয়েছে সে মসজিদের আজান শেষ হয়েছে। কেমন? সো আমরা শুরু করি। হ্যাঁ, অন্যান্য মসজিদের আজান এখনো হচ্ছে, কিন্তু আমাদের মসজিদটির আজান শেষ হয়েছে। তো আমরা একটু শুরু করবো আবার। কেমন? আচ্ছা, এখন আপনারা অনেকেই আমাদের মেসেঞ্জার গ্রুপে আমাদের এইখানে প্রশ্ন করছেন। তাদেরকে আগে থেকেই বলে রাখি, আপনাদের যা কিছু জিজ্ঞাসা আছে আপনারা এই ক্লাসটা পুরোটা ফেসবুকে আমাদের এই গ্রুপটাতে থাকবে। প্রথম থেকে একটু ধীরে ধীরে দেখবেন উইকলি কয়টা করে ক্লাস হবে, কিভাবে কোর্সটা শেষ করাবেন, প্রতি চ্যাপ্টারে কয়টা করে ক্লাস পাবো, এই স্লাইডগুলো কি আপনারা পরে দিয়ে দিবেন। এগুলোর পাশাপাশি কি আর কিছু দেবেন? প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমরা দিয়েছি। ক্লাসটা একটু পুরোটা করবেন, পুরোটার মধ্যেই প্রতিটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আর এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আজকে রাতে ক্লাস শেষ হওয়ার পরপরই আপনাকে স্লাইডটা আমরা দিয়ে দিব। আপনি সলভ করার চেষ্টা করবেন। আপনি নাই পারতে পারেন, না পারলেও কোনো সমস্যা নেই। না পারার পরপরই আমরা আপনাদেরকে পরবর্তীতে গ্রুপে একটা ডক ফাইল দিয়ে দিব, সেখানে অঙ্কগুলো আবার দেয়া থাকবে। সেখানেও না পারতে পারেন, তখন আমরা আপনাদেরকে সমাধানপত্রটিও প্রোভাইড করব। সুতরাং চিন্তার কোনোই কারণ নেই। আসেন একটু শুরু করি আবার। সো আপনাকে এগুলো সলভ করতে হবে। আপনি সলভ করবেন, নাহলে আমরা আপনাকে করে দিব। বাট পরীক্ষার হলে পারতে হবেই। ঠিক আছে? কারণ এখানে আমরা সলভ করে দিলেও পরীক্ষার হলে আসলে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। কেমন? পরীক্ষার হলে আগে একবার গিয়েছি, আর যাব না। কেমন? এবার আপনাদের যাওয়ার পালা। আচ্ছা, এখন আসেন উৎপাদন সম্ভাবনা রেখাটা আঁকি। আচ্ছা দেখেন, একদম সহজ টান, উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, জি ইকোনমিক্সের একটি মেসেঞ্জার গ্রুপ আছে, তবে আমরা মেসেঞ্জার গ্রুপে থাকবো না, আমরা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাব। ঠিক আছে? আমরা আর একটু আধুনিক হব। আচ্ছা, কথা থাকুক, আসুন শুরু করি। সো যেটি বলার চেষ্টা করছিলাম, আমাদের উৎপাদন সম্ভাবনা রেখায় দুইটা দ্রব্য দেখাতে পারে। তাহলে একটা দ্রব্য আমি ধরে নিচ্ছি খাদ্যশস্য, আর একটা বস্ত্র। আপনার খাদ্যশস্য ভাল লাগে না, আপনি অন্য কিছু ধরেন, কোনো টেনশন নেই। যেটা ভালো লাগে সেটা আপনি ধরে নেবেন। বাট জিনিস হতে হবে, দ্রব্য হতে হবে দুইটা। কথা একটাই, দ্রব্য হতে হবে দুইটা। এখন কেউ একজন আমাকে বলে বসতে পারেন, ভাই দুইটা কেন দ্রব্য? এই 3-4টা দ্রব্য হলে সমস্যা কোথায়? আমার 3-4টা দ্রব্য নিয়ে পড়তে ইচ্ছা হয়। ভাইয়া, 3-4টা দ্রব্য নিয়ে করা যাবে না, কারণ উৎপাদন সম্ভাবনা রেখা বলছেন। সো রেখা আঁকার জন্য আপনি যখনই গ্রাফ আঁকতে যাবেন, একটা গ্রাফের ভাই অ্যাক্সিস কয়টা, অক্ষ কয়টা? অক্ষ দুইটা। সো তার কারণে আপনাকে দুইটা দ্রব্য নিয়েই কাজ করতে হবে। কথা ক্লিয়ার? এর পরবর্তীতে আপনি বললেন যে না, আপনার এই কথা আমি বিশ্বাস করি না, আপনার এই কথা মানি না, আমার ইচ্ছা হচ্ছে আমি অনেকগুলো দ্রব্য নিয়ে পড়বো। তাহলে কি করবো ভাই? তাহলে যেটা করতে হবে, আপনাকে এখানে অন্যান্য দ্রব্য, মনে করেন আপনি 4টা দ্রব্য নিয়ে পড়তে যাচ্ছেন উৎপাদন সম্ভাবনা রেখা, অন্যান্য দ্রব্য সবগুলো এক করে ফেলবেন, আর এইখানে একটাকে রাখবেন। অর্থাৎ আপনাকে দুইটাতেই নিয়ে আসতে হবে দিন শেষে। বুঝতে পেরেছেন? কারণ আপনি যখন এটা গ্রাফে আঁকবেন বা এরকম লেখচিত্র আঁকবেন, তখন লেখচিত্রের অ্যাক্সিস অক্ষ হতে পারে দুইটি, তাই আমাদেরকে দ্রব্য বানায় ফেলতে হবে দুটি। এরপর দুইটা অক্ষের মধ্যে এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, অথবা বাংলায় আমরা খুব সুন্দর সুন্দর নাম দিই। এটা আনুভূমিক অক্ষ, এইটা আনুভূমিক অক্ষ, আর এইটা উলম্ব ঠিক আছে? উলম্ব অক্ষ। এর পরবর্তীতে এখন আমাদেরকে যেটা করতে হবে, খাদ্যশস্য বা প্রথম যে দ্রব্যটা আছে সেটা শুরু করব শূন্য থেকে। এইটা যখন শূন্য, তখন আমার কাছে সীমিত সম্পদ এবং যে পরিমাণ প্রযুক্তি আছে তা দিয়ে সর্বোচ্চ 110টা বস্ত্র সম্ভব। তারপর ধীরে ধীরে এটা কমাবো, এটা কমাতে জিরোতে আসবো, আর এইটা ভাইয়া আস্তে আস্তে বাড়াবো। এইটা আস্তে আস্তে কি করব? বাড়াবো। এরপর 0, এটা 110, এটা হয়েছে 90, এটা 50, এটা 70, এটা 75, এটা 40, এটা 100, এটা 110, এটা হয়ে গেছে 0। পরীক্ষার হলে হয় আমাকে উদ্দীপক আকারে এটা লিখে দিবে, অথবা এই সূচিটা, এই যে আমার উৎপাদন সম্ভাবনা সূচি, এটা দেয়া থাকবে। হয় আমার উৎপাদক এই ব্যাপারটা, উৎপাদকের সম্ভাবনা রেখার এই সূচিটা হয় লেখা থাকবে উদ্দীপকে, অথবা এই সূচিটা দেয়া থাকবে, আর আমাকে কি করতে হবে? আমাকে এইটা আঁকতে হবে।
আমাকে এটা আঁকতে হবে। তাহলে আসেন আঁকি। তাহলে ফার্স্ট যেটা 0 আর 110, এটা হচ্ছে আমার এ বিন্দু, এইটা এ বিন্দু, একদম ফার্স্টে এই যে এখানে এ বিন্দু। এখানে 110 হচ্ছে বস্ত্র আর আমার খাদ্যশস্য 0, এখানে 0 দিব, এখানে 0 দিব। তারপর সি, সি বিন্দু, সি বিন্দু পাওয়ার জন্য 90 আর 50, তাহলে এটা একটু নিচে নামবো আর এটা একটু সামনে যাব। তাহলে এই দিক থেকে 90, এদিক থেকে 50 হয়ে গেল সি বিন্দু। তারপরে এটা 70, তাহলে আর একটু নিচে নামেন, আর এটা 75, তাহলে আর একটু সামনে যান। তাহলে এই হলো 75, এই হলো আমার 70, দুই পাশ থেকে আগান, আগালে এখানে ডি বিন্দু। এর পরবর্তীতে ই বিন্দু, ঠিক আছে, একটা হচ্ছে 100, একটা হচ্ছে 40, তাহলে এই পাশে 100 আর এই পাশে হচ্ছে 40, ই বিন্দু। এর পরবর্তীতে আমার বি বিন্দু, 110 আর 0, এই যে 110 আর এই পাশ থেকে 0 হয়ে গেছে আমার বি বিন্দু। প্রত্যেকটা বিন্দু যোগ করে দেন, হয়ে যাবে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, বি বিন্দু, এ বিন্দু সর্বোচ্চ 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 উৎপাদন দেখায়। কি দেখায়? সর্বোচ্চ উৎপাদন দেখাবে। এখন এই যে এটা সর্বোচ্চ উৎপাদন দেখাবে, এটার বাইরে আর যেতে পারবো না, তার কারণে এটাকে বলি উৎপাদন সীমান্ত। উৎপাদন সীমান্ত, কারণ উৎপাদন সম্ভাবনা রেখা দেখাচ্ছে সর্বোচ্চ উৎপাদন, এর বাইরে উৎপাদন করা সম্ভব না, তার কারণে বলতেছে উৎপাদন সীমান্ত। এর বাইরে কেন উৎপাদন করা সম্ভব না? কারণ আমার সম্পদটা সীমিত, প্রযুক্তিটা সীমাবদ্ধ, প্রযুক্তিটা সীমাবদ্ধ, সম্পদটা সীমিত, তার কারণে আমি পারবো না। আচ্ছা, এখন না পারলেও আমার ইচ্ছে হয়েছে বাইরের একটা বিন্দু আমি দিলাম, তাহলে এই বিন্দুটাকে বলবো অর্জনযোগ্য, অর্জনযোগ্য, ঠিক আছে। আচ্ছা, এবার আরমিন তাওহিদ বলেছে, ভাইয়া খাদ্যশস্যটাই কেন আমরা নিচে বসাবো? খাদ্যশস্যটাই কেন নিচে বসাবো? দেখেন, সাধারণত গণিতে আমরা যখন এই মানগুলো বসাই, প্রথমে নেই এক্স, তারপর নেই হচ্ছে ওয়াই, ঠিক আছে। সো তার কারণে খাদ্যশস্যটা যেহেতু ফার্স্টে আছে, তাই এটাকে এক্স ধরেছে, এটাকে ওয়াই ধরেছে। কথা বুঝতে পারা যাচ্ছে? এখন আপনার ভালো লাগছে না, কোনো সমস্যা নেই, আপনি বলেন যে ভাইয়া আমার এটা ওয়াই ধরতে ইচ্ছা হচ্ছে, এটা ওয়াই ধরেন, এটা এক্স ধরেন, কিচ্ছু হবে না, কোনো টেনশন নাই, আপনার উৎপাদন সম্ভাবনা রেখা হবে, আপনার উৎপাদন সম্ভাবনা রেখা হবে। কিন্তু আমাদের স্যারেরা একটু ঘাঁটতে, তারা নিজেরা যখন একটা এরকম সূচি দিয়ে দিবে, পরীক্ষার হলে যখন একটা সূচি দিয়ে দিবে, তখন তারা মানে ধরেই নেয় প্রথমটারে আপনি এক্স ধরবেন, দ্বিতীয়টারে আপনি ওয়াই ধরবেন, তারা এটা ধরেই নেয়, কারণ প্রত্যেকটা খাতায় ওইভাবে মানে হওয়া, সবাই একইভাবে লিখছে, আপনি একটু বিপরীতভাবে লিখছেন, নাম্বারটা কমায় নিতে পারে। বাট আমি আপনাকে বলতেছি ওইটাও কারেক্ট, আপনি যদি ওইটা করেন ওইটাও কারেক্ট হবে, ভুল নাই। কিন্তু আমাদের স্যারদের উপরেও বিশ্বাস নাই, ঠিক আছে। বোর্ডে যারা খাতা কাটেন স্যাররা একটু ভয়ঙ্কর মাপের মানুষ হন, সো এই কারণে ফার্স্টেরটারে এক্স ধরছে, পরেরটারে ওয়াই ধরছে। কিন্তু আপনি যদি উল্টা করেও ধরেন কোনো সমস্যা নাই। এরপর এফ, এফ হচ্ছে অর্জনযোগ্য এলাকা, ঠিক আছে। কোনটা নিচে বসবে কোনটা উপরে বসবে এইটা একটা অঙ্ক করে আমরা দেখাই দিব, ঠিক আছে। অর্জনযোগ্য। এরপরে হচ্ছে ভিতরের একটা বিন্দু, ভিতরের যে বিন্দুটা আছে, ভিতরের যে বিন্দুটা আছে এখানে অর্জনযোগ্য, অর্জনযোগ্য, কিন্তু এই বিন্দুতে আমার সকল সম্পদ, সকল সম্পদ, সকল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না, তার কারণে এখানটাতে আমার অপূর্ণ, ঠিক আছে, অপূর্ণ নিয়োগ বা হচ্ছে অপূর্ণ ব্যবহার হচ্ছে, সম্পদটার পূর্ণ ব্যবহার হচ্ছে না, অপূর্ণ ব্যবহার। যদি আমার শ্রমিক থাকে, সব শ্রমিককে কাজে লাগাচ্ছি না, সো এখানে দেখা দিবে বেকারত্ব, এখানে দেখা দিবে বেকারত্ব। সো এই বিন্দুতে বেকারত্ব দেখা দেয়, এই বিন্দুতে অপূর্ণ নিয়োগ হয়, এই বিন্দুতে অপূর্ণ ব্যবহার হয়, বাইরের বিন্দু অর্জনযোগ্য হয়, উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দুতে সর্বোচ্চ উৎপাদন হয়, ঠিক আছে। কথা আশা করি মোটামুটি ক্লিয়ার, আপনারা বুঝতে পেরেছেন কিছুটা, কিছুটা বুঝতে হবে, পুরোপুরি বোঝার দরকার নেই, কিছুটা বুঝছেন, আশা করি কিছুটা বুঝছেন। আমি একটু মোছার পর একটা বোর্ডের প্রশ্ন একটু সলভ করি, ঠিক আছে, যেটা দেওয়া নাই একটা প্রশ্ন সলভ করি, নিচের থেকে একটা প্রশ্ন নিয়ে সলভ করি, তাহলেই হচ্ছে আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি, আমাদের একটু হচ্ছে স্লাইডগুলো ডাউনলোড হয়ে আসতে সময় লাগছে। ওকে, আমরা আরেকটু নিচে যাব, আমরা আরেকটু নিচে যাওয়ার চেষ্টা করব।
ওকে, কি চমৎকার, অসাধারণ ব্যাপার চলে এসছে। তাহলে এই প্রশ্নটা বিগত বছর, বিগত বলে কোনো কথা নাই, এটা 2023-এ আসছে। এটা 2023-এ আসছে। কোথায় আসছে? এটা ভাইয়া রাজশাহী বোর্ডে আসছে। ঠিক আছে, এখন প্রশ্নটা দেখেন, এইখানে ধান, এইখানে পাট, বলতেছে উৎপাদন সম্ভাবনা রেখাটা এঁকে ফেলতে। তাহলে সুন্দর করে আমার ফার্স্টে ধান আছে, পাট আছে, তাহলে দ্রব্য কয়টার দরকার? ভাই দুইটার দরকার। ভাই দুইটা দ্রব্য আছে, আছে। আমার স্যারে খুব পছন্দ করে যে প্রথমটাকে ভাইয়া এক্স ধরো, পরেরটাকে ভাইয়া ওয়াই ধরো। তাহলে প্রথমটাকে এক্স এক্সিসে ধরলাম, পরেরটাতে ওয়াই এক্সিসে ধরলাম। ঠিক আছে, এর পরবর্তীতে আসেন সুন্দর করে গ্রাফটা এঁকে ফেলি। তাহলে এইটা হচ্ছে এক্স এক্সিস, এইটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে এখানে হচ্ছে আমার ধানটা, এখানে হচ্ছে আমার ধানটা, আর এখানে আছে আমার পাটটা। তাহলে হয়ে গেল আমার ধান পাট। কোনটা কোন এক্সিসে বসাবো আশা করি বুঝে গেছেন। এবারে কষ্ট করে, ধান হচ্ছে 0, তাহলে ধানটা এখানে 0, ধানটা এখানে 0, আমার পাট হচ্ছে 50, তাহলে এইখানে মনে করি সর্বোচ্চ 50। তারপর আগেই লিখে ফেলি, এখানে 40, এখানে 30, এখানে 20, এখানে 10, এখানে 0। ওকে, এখানে আবারও 10, এটা 20, 30, 40, এখানে 50, একদম সুন্দর। তারপরে এখানে 0, 50, তাহলে এটা আমার প্রথম বিন্দু, এটার নাম এ বিন্দু। তারপরেরটা, এখানে ধান হবে 30 আর পাট হয়ে যাবে আবার 40, তাহলে 30 থেকে একটু উঠবো, 40 থেকে একটু আগাবো, এই যে বিন্দু পেয়ে গেছি। তারপর 40 আর ওটা হবে 30, তাহলে এপাশে এই যে এইখানেই হচ্ছে আমার 40। ঠিক আছে, 40 থেকে একটু উঠলাম, ওঠার পর এখানে 30 থেকে একটু আসলাম, দিলাম। এরপর এটা হচ্ছে 40 থেকে, 40 থেকে, ঠিক আছে না, এটা হচ্ছে এক্স এক্সিসে, তাহলে এইখান থেকে উঠতে হবে একটু কষ্ট করে আমার 10, 20, 30, এই যে 40 আমরা দিয়ে ফেলছি, ওই পাশে 30 দেওয়া শেষ। এবার আসেন লাস্টেরটা 50, 50 থেকে উঠবো, উঠে কটুক যাবো, একটুও যাবো না, তার মানে এখানেই থাকবো। চারটা বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এই যে এ বি সি ডি, 4 বিন্দুই পাওয়া শেষ, আঁকাও শেষ, একদম সুন্দর করে এঁকে ফেলছি। ঠিক আছে, বুঝেন নাই? না বুঝতে কোনো টেনশন নাই, আবার আসেন বুঝি। প্রথমে এ বিন্দু, এই বিন্দুতে ধান 0, তাহলে এই যে ধান 0, এরপরে পাট 50, এই যে দেখেন পাট এখানে 50-ই নিয়েছি, হয়ে গেছে। এরপরে ধান 30, এই যে ধান 30, ঠিক আছে, 30 থেকে স্টার্ট করেছি। পাট 40, এই যে পাট 40, তাহলে এদিক থেকে উঠলাম, এদিক থেকে আগালাম, এই বিন্দুটা পেলাম, এটা আমার বি বিন্দু। এরপর এটা 40, ওটা 30, তাহলে এখানে এই যে 30-এর পরে এই যে 40, 40 উঠছি, 30 উঠছি, আমার সি বিন্দু। এরপর তো আমার ডি বিন্দু, এটা 50, 50 উঠবো কত, একটু উঠবেন না, তাহলে এই যে এখানেই থেকে যাব, হয়ে গেছে এ বি সি ডি বিন্দু। উৎপাদন সম্ভাবনা রেখা আঁকা শেষ, কথা একদম ক্লিয়ার। এখন এইটাই আসছে আমার রাজশাহী বোর্ডে, এখানেই ছিল 3 মার্ক, এখানেই ছিল 3 মার্ক। ঠিক এভাবেই হচ্ছে পরীক্ষাতে আমার আঁকতে হবে। আপনি এইটা বুঝছেন? এইটা যদি বোঝেন, এইটা যদি বোঝেন, আমি একটু এটা মুছি, মোছার পর আপনি বলবেন ভাইয়া এটা কি আসে নাকি আবার? দেখেন, এটা কি আসে নাকি আবার? জাতীয় কঠিন প্রশ্ন করা বোর্ড কুমিল্লা বোর্ড, বিগত বলে কিছু নাই, 2023, একই বছর, একই বছর। একটু উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো, এ দ্রব্য বি দ্রব্য, আপনি সেম টু সেম, এ পাশে এ দ্রব্য, এ পাশে বি দ্রব্য, আঁকতে শুরু করুন, আঁকতে শুরু করুন, কোনো কথা হবে না, শুধু আঁকা কি হবে, আঁকলেই এখানে 3 মার্ক পেয়ে যাবেন, শেষ। ঠিক আছে, এর পরবর্তীতে অবশ্যই সহজ, এগুলো পানির মতো সহজ। ঠিক আছে, আসেন নিচে যাই। এই যে দেখেন বিগত বছর প্রশ্ন, সিলেট বোর্ড, সিলেট বোর্ড, উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো, উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। এর পরবর্তী আপনি বলবেন ভাই শুধু কুমিল্লা সিলেটি এসব প্রশ্ন করে তাই নাকি ভাই, আর কেউ করে না? এই যে দেখেন সেম প্রশ্ন, যশোর বোর্ড, যশোর বোর্ড, ঠিক আছে, যশোর বোর্ডে এই প্রশ্ন করছে, এই যে ধানের উৎপাদন, পাটের উৎপাদন, তাহলে এটা এক্স, এটা আমার ওয়াই। ঠিক আছে, একটা এক্স এক্সিসে, এই এক্সিসে ধান, এই এক্সিসে পাট, শেষ, এঁকে ফেলেন, এঁকে ফেলেন। এর পরবর্তীতে উৎপাদন সম্ভাবনা রেখার উপস্থিতি যে কোনো বিন্দুতে কি নির্দেশ করে? উৎপাদন সম্ভাবনা রেখার উপস্থিতি যে কোনো বিন্দুতে কি নির্দেশ করে? উত্তর বলেন কি হবে? উত্তর বলেন কি হবে? উৎপাদন সম্ভাবনা রেখার উপস্থিতি যে কোনো বিন্দুতে কি নির্দেশ করে, এখানে কোনটা হবে? যদি বুঝতে পারেন সঠিক উত্তরটা দিয়ে ফেলেন। উৎপাদন সম্ভাবনা রেখার উপস্থিতি কি নির্দেশ করে একটু বলেন, একটু এটা বলার চেষ্টা করেন।
ওকে, চমৎকার, অসাধারণ অসাধারণ। এটা পূর্ণ নিয়োগ নির্দেশ করে, এটা পূর্ণ নিয়োগ নির্দেশ করে, অর্থাৎ খ নম্বরটা নির্দেশ করে। একদম সহজ কথাবার্তা, একদম সহজ প্রশ্ন। ঠিক আছে, এর পরবর্তীতে আর আমাদের নাই, আমাদের যশোর বোর্ড হলেই শেষ। এবার আসেন আবার উপরে যাই। ঠিক আছে, আবার উপরে একটু যাওয়ার চেষ্টা করি। ওকে, আমরা একটু আবার উপরে আসতেছি। আমাদের স্লাইডগুলো একটু মানে আসতে একটু সময় লাগে। ওকে, আচ্ছা, ওকে। এবারে উৎপাদন সম্ভাবনা রেখার স্থানান্তর, মানে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা সামনে পেছনে কেন যাবে, এইটা নিয়ে একটু কথাবার্তা। ঠিক আছে, সো উৎপাদন সম্ভাবনা রেখার স্থানান্তর ও প্রবৃদ্ধি। দেখেন, স্থানান্তর ও প্রবৃদ্ধির মধ্যে যখন সামনে আগাবে তখন সেটাই হচ্ছে প্রবৃদ্ধি, যখন পেছনে যাবে সেটা বোঝাবে অর্থনৈতিক মন্দা। যখন অর্থনীতিতে ভালো কিছু ঘটে তখন সামনে আগায়, যখন খারাপ অবস্থা তৈরি হয় তখন পেছনে আসে। ভালো কিছু ভাইয়া কেন ঘটে, কেন ঘটে? অর্থনীতিতে যখন নতুন করে একটা প্রযুক্তি আসে, কি আসবে? নতুন প্রযুক্তি আসবে, তখনই হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি হবে। অথবা মনে করেন যত শ্রমিক আছে সব শ্রমিকের প্রোডাক্টিভিটি, সব শ্রমিকের শক্তি একদিনে বেড়ে গেছে, তখন অর্থনীতির প্রবৃদ্ধি হবে। আবার মনে করেন ওইখানে হঠাৎ করে বন্যা খরা কিছু একটা হয়েছে, তখন মন্দা, তখন এই রেখাটা আমাদের বামে শিফট করবে, বামে স্থানান্তরিত হবে। সমৃদ্ধি হলে ডানে, সমৃদ্ধি হলে ডানে, মন্দা হলে বামে। ডানে শিফট, বামে শিফট, সমৃদ্ধি হলে ডানে সরবে, মন্দা হলে বামে সরবে। ঠিক আছে, কথা ক্লিয়ার। এর পরবর্তীতে জান্নাত ইসলাম আপু বলেছেন চট্টগ্রাম 23-এরটা করান, আগে পুরোটা শেষ করি তারপর সলভ করাবো। আর যদি না পারেন কোনো টেনশন না, আমরা ডক ফাইল দিব, সেখানে প্রত্যেকটা সলভ আমি নিজে করেই আপনাদের হচ্ছে গ্রুপে দেয়া থাকবে। ঠিক আছে, আর তারপরে যদি ব্যাখ্যা প্রয়োজন হয় পরবর্তী ক্লাসে তো অবশ্যই ব্যাখ্যা করা হবেই। ঠিক আছে, যেটা যেটা বুঝবেন না অবশ্যই আমরা ব্যাখ্যাও করাবো। আচ্ছা, আমাদের একটু তারাবির নামাজের কারণে আমরা একটু দ্রুততার সাথে স্লাইডটা একটু শেষ করে ফেলি আগে। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য। উৎপাদন সম্ভাবনা রেখাটা পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ এবং নিয়োগহীনতা দেখায়। পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ ও নিয়োগহীনতা কোনটা কিসে দেখায় আপনি জানেন? উৎপাদন বন্টনের বা সম্পদ ব্যবহারের দক্ষতা প্রকাশ করে, মৌলিক সমস্যার ব্যাখ্যা করে, কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, এটা ব্যাখ্যা করে, বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণ করে এবং সুযোগ ব্যয় ব্যাখ্যা করে। এই সুযোগ ব্যয়টা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই সুযোগ ব্যয়টা। এখান থেকে আসা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সুযোগ ব্যয়। এখন সুযোগ ব্যয় আমরা ব্যাখ্যা করব, তার আগে বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণ। আচ্ছা, মনে করেন এইটা হচ্ছে কৃষি, এইটা হচ্ছে শিল্প, একটা কৃষি একটা শিল্প। ঠিক আছে, কথা বলছেন আমার। এইখানে হচ্ছে এ, এ প্রাইম, বি, বি প্রাইম। ঠিক আছে, এবার আমার প্রশ্নটা খুব সহজ। আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, আমেরিকা একটি শিল্প প্রধান দেশ। এখানে বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা কোনটি, আমেরিকার উৎপাদন সম্ভাবনা রেখা কোনটি? বলেন। যারা যারা আমাদের ফ্রি ক্লাসটা করেছিলেন সেখানে আমরা এটা ব্যাখ্যা করে বলেছিলাম, একটু এখন বলেন কোনটা হচ্ছে বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা, কোনটা আমেরিকার উৎপাদন সম্ভাবনা রেখা? বলেন, বলতে হবে এবং পারতে হবে। একটু বলার চেষ্টা করে ফেলেন কোনটি হচ্ছে বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা, কোনটি আমেরিকার উৎপাদন সম্ভাবনা রেখা। ক্লুটা কি ভাই? ক্লু হচ্ছে বাংলাদেশ কৃষি প্রধান, আমেরিকা হচ্ছে শিল্প প্রধান। একটু বলার চেষ্টা করবেন, একটু। চমৎকার, অসাধারণ। রাবিয়া সুলতানা ফারিয়া আপু বলেছেন বাংলাদেশ হচ্ছে বি, বি প্রাইম। এর পরবর্তীতে জেনিয়া জাহান সারা আপু বলেছেন এ হচ্ছে আমেরিকা, বি হচ্ছে বাংলাদেশ। আপু আপনি আমার থেকেও চালাক, এখানে হচ্ছে বি ইউজ না করে অন্য সংকেত ইউজ করা উচিত ছিল, তাহলে আরো কঠিন হতো প্রশ্ন। আচ্ছা, সো যেটা বলছি, কঠিন হোক বা ইজি হোক, হ্যাঁ বিতে বাংলাদেশ ওইভাবে বুঝে ফেলা যায়। বাট যখনই আপনাকে উৎপাদন সম্ভাবনার তাৎপর্য ব্যাখ্যা করতে বলবে, এই পয়েন্টটা যখন দেবেন দয়া করে এই ছবিটা এঁকে আসবেন, দয়া করে অবশ্যই এই ছবিটা আঁকবেন, না আঁকলে কিন্তু হবে না। ঠিক আছে, এরপর মৌলিক সমস্যার ব্যাখ্যা, এইটার জন্য গ্রাফ আছে, আমরা নেক্সট ক্লাসে গ্রাফটা দেখাবো। এরপর আমরা একটু সংক্ষেপে সুযোগ ব্যয় এটা একটু ব্যাখ্যা করে ফেলি।
উৎপাদন সম্ভাবনা রেখার ঢালটা আমরা পরে কথা বলবো, আমরা একটু সুযোগ ব্যয় নিয়ে কথাবার্তা বলবো। সুযোগ ব্যয় নিয়ে কথাবার্তা বলেই আমরা ক্লাসটা একটু সমাপ্তি বা ইতি টানবো, কারণ হচ্ছে আমাদেরকে অনেকে জানাচ্ছেন যে নামাজের সময় হয়ে গেছে। যদিও আগেই বলি আজকের ক্লাসটা বেশিক্ষণ আমরা করাতে পারিনি, 1 থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো হয়েছে। পরবর্তী ক্লাসটা ইনশাল্লাহ আমরা 2 ঘন্টার কাছাকাছি নিয়ে পুরো ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করব, এবং এবং ওই ক্লাস হওয়ার আগেই আপনি কিন্তু এই স্লাইডটা পেয়ে যাবেন, এবং তখন এই স্লাইডে যা যা সমস্যা থাকবে আপনার ওই ক্লাসে কিন্তু বলতে হবে। যেমন অলরেডি একজনে বলেছেন যে চট্টগ্রাম 2023-এর প্রশ্ন আমাদের সমাধান চাই, অবশ্যই সেটা দেওয়া হবে। এবং এর পাশাপাশি আপনারাও কিন্তু এটা মানে ঘেটে ঘুটে বের করে আনতে হবে সমস্যা কী কী। এখন যাওয়ার আগে, শেষ করার আগে একটু কষ্ট করে সুযোগ ব্যয়টাকে ব্যাখ্যা করি। একটা সুযোগ গ্রহণ করার জন্য আরেকটা সুযোগ ছেড়ে দেওয়ার যে ব্যয়, সেটাকেই বলে সুযোগ ব্যয়। মনে করেন আপনি এই ক্লাসটা করতে আসার কারণে যে সুযোগটা ছেড়ে আসছেন, মনে করেন আপনি ক্লাসটা না করে যদি কোথাও কাজ করতেন 500 টাকা আয় করতে পারতেন, তাহলে ওই 500 টাকার সুযোগ আপনি ছেড়ে দিয়েছেন ক্লাসটা করার জন্য, তাহলে এই ক্লাসের সুযোগ ব্যয় 500 টাকা। তাহলে একটা সুযোগ নেওয়ার জন্য আরেকটা সুযোগ ছাড়ার যে ব্যয়, সেটাই হলো সুযোগ ব্যয়। যেমন এখন আমরা ক্লাসটি সমাপ্ত করে নামাজের দিকে চলে যাব সবাই, তাহলে নামাজের সুযোগ ব্যয় হচ্ছে এই ক্লাসটি। আশা করি পরিষ্কার। ঠিক এভাবেই প্রত্যেকটি ক্লাসে আমরা ব্যাখ্যা করব। আমাদের সাথে অনেকেই ছিলেন, আশা করি আপনারা সবাই পরবর্তী ক্লাসগুলোতেও আমাদের সাথে থাকবেন। আমরা স্লাইডটি আপনাদেরকে ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরে প্রদান করব, ইনশাল্লাহ আপনারা নিজেরাই প্রশ্নগুলোর সমাধান করতে পারবেন, আর না পারলে দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।